শুরুতেই 21শে জুলাই 2025 তারিখে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষিকা, অভিভাবক, বৈমানিক এবং কর্মচারীদের বিনি আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের আশু আরোগ্য কামনা করে আজকের এই প্রেস ব্রিফ শুরু করছি। পুরো দেশ ও জাতির সাথে আমরাও ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা বাকরুদ্ধ ও মর্মাহত। আহতদের অবর্ণনীয় যন্ত্রণা এবং অভিভাবকদের মর্মবেদনার সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, বিএনসিসি, মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ সকল ব্যক্তিবর্গকে যারা দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে অংশগ্রহণ করে মূল্যবান জীবন রক্ষায় সহায়তা করেছেন। আমরা সংবাদ মাধ্যম কর্মীদের দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন, ঘটনার দিন বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধার কার্যে অংশগ্রহণ করে এবং একই দিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। সম্মানিত বিমান বাহিনী প্রধান দুর্ঘটনার পরের দিন এক মিডিয়া ব্রিফিংয়ে আপনাদের অনেক প্রশ্ন এবং সংশয়ের উত্তর দিয়েছেন। পরবর্তীতে বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্বের সাথে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এ সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পাদনের নিমিত্তে গত 21শে জুলাই 2025 তারিখে একজন এয়ার কমোডোর পদবীর কর্মকর্তার নেতৃত্বে জরুরি সহায়তা কেন্দ্র গঠন করা হয়। জরুরি সহায়তা কেন্দ্র হতে আহতদের চিকিৎসা, আহতদের অবস্থান ও চিকিৎসা সংক্রান্ত তথ্য, নিহতদের পরিচয় যাচাই ও পরিবারের সঙ্গে যোগাযোগ, নিহতদের দাফন ও সৎকার কার্যক্রম সমন্বয়, হাসপাতালে রক্তদাতা প্রেরণ, সংগ্রহে সহায়তা এবং যে কোনো জরুরি তথ্য পরামর্শ সহায়তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি সংক্ষিপ্তভাবে এ পর্যন্ত বিমান বাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহ তুলে ধরছি। গত 22 জুলাই 2025 তারিখে সম্মানিত বিমান বাহিনী প্রধান জাতীয় বায়ান্ন প্লাস্টিক ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আহত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক সহ বিমান বিধ্বস্ত ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে সকল সামরিক, অসামরিক ও স্বেচ্ছাসেবক সদস্য সহ যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সঠিক চিকিৎসা প্রদানে গুরুত্ব আরোপ করেন। হাসপাতাল সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর সমন্বয় সেল। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন, বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় বায়ান্ন প্লাস্টিক ইউনিটে এবং সম্মিলিত সামরিক হাসপাতালে দুটি সমন্বয় সেল স্থাপন করেছে। উক্ত সেলের মাধ্যমে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা বিষয়ক সহায়তা, চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ, আহতদের অ্যাটেন্ডেন্টদের সুযোগ সুবিধার খোঁজ নেওয়া, যে কোনো সহায়তা নিশ্চিতকরণ এবং নিহতের মরদেহ দাফন ও সৎকার কাজে যাবতীয় সহায়তা প্রদান কার্যক্রম আমরা পরিচালনা করছি। ইনশাআল্লাহ সকল আহত শিশু সুস্থ হয়ে ঘরে ফেরা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যেই সর্বাত্মক সহযোগিতা নিশ্চিতকরণের লক্ষ্যে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ এবং বিমান বাহিনীর মধ্যে একটি সমন্বয় সভা করেছি গত 23 জুলাই এবং এই সমন্বয় সভাটি সম্পন্ন হয়েছিল বিমান বাহিনী ফ্যালকন হলে। মাইলস্টোন স্কুল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ এবং শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন। সবাই দুর্ঘটনা পরবর্তী বিভিন্ন কার্যক্রমের সমন্বয় সাধনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এবং এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে ইতিমধ্যেও সেটা সুরা হয়েছে, এটা আপনারাও জানতে পেরেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। এই শোকাবহ মুহূর্তে সমগ্র দেশবাসীর মতো আমরাও শোকাহত ও মর্মাহত। নিহতদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের পাশে সহমর্মিতা জানাতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে
নিহতদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, সামরিক কাজের সম্মান প্রদর্শন এবং বিশেষ দোয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রথমে মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্রদ্ধেয় শিক্ষিকা মাহারি চৌধুরী ও শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ইতিমধ্যে আমরা 17 জনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সম্মান প্রদর্শন করতে পেরেছি এবং এরই ধারাবাহিকতায় অন্যান্য সমাধিতেও বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং সম্মান প্রদর্শন করা হবে। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এ বিষয়ে বিমান বাহিনীর প্রধান সার্বক্ষণিকভাবে নির্দেশনা প্রদান করছেন এবং আমরা আশাবাদী আহত শিশুরা দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবে এবং আবার তারা তাদের স্কুলে ফিরে যাবে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী ক্ষতিগ্রস্তদের পাশে সর্বদা রয়েছে এবং থাকবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা ইতিমধ্যে একটা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি মাইলস্টোন কলেজে, সেখানে আহতদের চিকিৎসা প্রদানের জন্য। আজকে থেকে এই ক্যাম্পটি চালু হয়েছে। সকল ছাত্র ছাত্রী, অভিভাবকবৃন্দ এবং যারা আহত হয়েছেন, আমাদের এই সেবা কার্যক্রমটা যতদিন প্রয়োজন হয় ততদিন সেখানে চলমান থাকবে। সাম্প্রতিক দুর্ঘটনায় হতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন অফিসার্স মেস এবং বিভিন্ন সায়েন্স কলেজ এবং বিভিন্ন ইনস্টিটিউটে দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতা গত 25শে জুলাই 2025 তারিখে বিমান বাহিনী ঘাঁটি AKR, যেটা আপনারা জানেন কুর্মিটোলায় অবস্থিত, সেখানে দোয়া এবং মাহফিলের আয়োজন করা হয়। এই দোয়া মাহফিলে সম্মানিত সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সাবেক বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের শোক সন্তপ্ত পরিবার এবং মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন। একই সাথে সংহতি সহানুভূতির আন্তরিক নিদর্শন হিসাবে 24 জুলাই 2025 তারিখে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত সকল সায়েন্স স্কুল, BF হাজী আশরাফ আলী স্কুল, শাইন ইংলিশ মিডিয়াম ও ব্লু স্কাই স্কুল শাহাদাত বরণকারী সকল নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে। এছাড়াও গত 26শে জুলাই 2025 শনিবার BF সায়েন্স কলেজ ঢাকা, BF সায়েন্স কলেজ কুর্মিটোলা এবং অন্যান্য সায়েন্স কলেজের মাধ্যমে শিক্ষক মণ্ডলীদের সমন্বয়ে দুটি প্রতিনিধি দল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং কলেজ কর্তৃপক্ষের নিকট তাদের শোক বার্তা পৌঁছে দেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে আমরা এটুকু বলবো, মাইলস্টোন স্কুল ও কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় সকল নিহত এবং আহতদের সর্বাত্মক সহযোগিতা আমরা করব এবং আমরা এই সহযোগিতার জন্য আমরা যতদিন প্রয়োজন তাদের পাশে থাকব। পরিশেষে আমি উপস্থিত সকল গণমাধ্যম কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের নিরলস প্রচেষ্টা, পেশাদারিত্ব জাতির এই শোক সন্তপ্ত সংকটকালীন মুহূর্তে সকলের জন্য এক দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে। যেখানে অপসংবাদ ও গুজব প্রতিরোধে আপনাদের সক্রিয় ভূমিকা ইতিমধ্যেই প্রশংসার দাবিদার। আসুন এই কঠিন সময়ে আমরা সবাই একযোগে কাজ করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবার নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকের প্রেস ব্রিফ আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নের জন্য প্রস্তুত থাকব এবং আপনারা আপনাদের প্রশ্ন করবেন। আপনার প্রথম প্রশ্নের যে উত্তর আপনি বিভিন্ন পত্র পত্রিকায় দেখেন এবং সেটা অনুযায়ী একটা প্রশ্ন করেছেন, আমি আপনাদের প্রতি ডিউ রেসপেক্ট রেখে বলবো, আপনারাও জানেন এখন অনেক কিছু অনুমান নির্ভর কিন্তু আসছে। সো আমরা যদি, যেহেতু আমাদের অলরেডি বলেছে উচ্চ পর্যায়ের একটা তদন্ত অলরেডি চলমান, প্রত্যেকটা বিষয় আমাদের এই তদন্ত প্রক্রিয়া চলে আসবে এবং অনুমান নির্ভর কোনো কিছু যে আমরা করব না সেই বিষয়টা আমরা আশা করি আপনারাও সহযোগিতা করবেন এবং আপনারা ইতিমধ্যে করছেন। সুতরাং আমরা এই অনুমান নির্ভর যে সমস্ত পত্র পত্রিকায় যে বিষয়গুলি এসছে, এটার বিষয়ে আমার মনে হয় আমাদের একটাই কথা, তদন্ত প্রতিবেদনে বিস্তারিত আসুক এবং আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে যখন সাক্ষাৎ করব বিস্তারিত পাবেন। জি, আপনার আরেকটা পার্ট ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।
এই বিষয়গুলি তো তদন্ত পর্ষদেই আসবে। আপনারা জানেন যে জাতীয় পর্যায়ে একটা তদন্ত পর্ষদ গঠিত হয়েছে এবং আরও একটা তদন্ত পর্ষদ জয়েন্ট লেভেলে হবে। সো প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে টার্মস অফ রেফারেন্সে আমরা নিয়ে আসব এবং এটা আমাদের বিমান বাহিনীর অপারেশনাল রিকোয়ারমেন্টে আমরা কিন্তু নিয়ে আসব। সো এটার কোনো কারণ নেই যে কোনো একটা বিষয় আমরা বাদ দিব। এটা মাইলস্টোন কলেজ হোক, অন্য কলেজ হোক, যে কোনো বিষয়ে এটা আমাদের তদন্তের পরিধিতে থাকবে এবং সেটা আমরা অ্যাড্রেস করব। এই বিষয়টার ব্যাপারে আমার মনে হয় সিএমএস থেকে আপনাদেরকে একটা স্টেটমেন্ট ইতিমধ্যেই দিয়েছে যে ডক্টর ডিল করেছে বিষয়টা টোটালি, উনি কিন্তু আপনাদেরকে একটা প্রেস ব্রিফ করে একটা দিয়েছে। সুতরাং এই প্রশ্নটা আমার মনে হয় ওই সময় আপনারা উত্তরটা পেয়েছেন। এই ফুটেজ নিয়ে একটা অনেক বাইরে অনেক কথা বলছিল যে হঠাৎ করে ক্যামেরা ফুটেজ পাওয়া যাচ্ছে না, ফুটেজগুলো এই ফুটেজগুলো কেন পাওয়া যাচ্ছে না ওই সময় আমি হচ্ছে ঘটনা ঘটার পর আপনারা স্কুল থেকে কেন দ্রুততম সময়ে কোনো ব্রিফিং করেননি বা কোনো কথা বলেননি আপনারা গণমাধ্যম বা আপনারা কোনো বিবৃতি অনেক দেরিতে আপনারা দিয়েছেন। আর একটা হচ্ছে আপনারা স্কুল হতে যাচ্ছেন, তো এই যে এতগুলো শিক্ষার্থী একটা ট্রমার মধ্যে আছে, আপনার বিমান বাহিনী ওখানে একটা চিকিৎসা মেডিকেল ক্যাম্প করেছে, কিন্তু সরকারিভাবে বা বড় পর্যায়ে এই প্রত্যেকটা শিক্ষার্থীকে কাউন্সিলিং এর কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন? এটা রিপ্লাইটা একটু স্যার একটু আমি বলি। আপনার প্রশ্নটার উত্তর হলো আমি এই যে কাউন্সিলিং এর ব্যাপারটা, আপনারা জানেন এই যে এখনো কিন্তু একটা মিটিং হেলথ মিনিস্ট্রিতে হচ্ছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে এই কাউন্সিলিংটা আমরা শুরু করছি। আমাদের আজকে কিন্তু মাইলস্টোন কলেজে একজন সাইকোলজিস্ট, একজন মেডিসিন স্পেশালিস্ট এবং এটা অনবরত কাজ করবে এবং সাইকোলজিস্টের কাজই হবে সে মেন্টাল হেলথ ডেভেলপমেন্টের উপরে স্টুডেন্টদেরকে কাউন্সেল করবে এবং এই কাউন্সেলিং সেশনটা চলতে থাকবে। এবং আজকে আমরা হেলথ মিনিস্ট্রির সাথেও একটা মিটিং করছি, আমরা জয়েন্টলি এই কাজটা চলমান রাখব এবং প্রেস রিলিজও দেওয়া হয়েছে এই বিষয়ে। সিসি ক্যামেরাটা যেটা আপনি বললেন যে ইমিডিয়েটলি কেন নেওয়া হয় নাই, দেখেন ইমিডিয়েটলি আমাদের কাজ ছিল যারা আহত আছে আছে তাদেরকে বিভিন্ন হসপিটালে উদ্ধার করে নিয়ে আসা। ইট ওয়াজ আওয়ার টপ প্রায়োরিটি এবং এখানে আপনি দেখেছেন প্রত্যেকটা বাহিনী তারা গিয়ে নিয়োজিত ছিল এবং এই সময় যে আপনাকে কোনো মেসেজ দিবে ইনস্ট্যান্টলি বা সেই অবস্থাটা ছিল না। সো শিওর। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমেই বলি আপনাকে দুর্ঘটনার পরে আমাদের কাজ ছিল ইমিডিয়েট ছাত্রদের প্রশ্ন যারা হারিয়ে গেছে, গার্জেনের কাছে তারা পৌঁছেছে, সেই কাজটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। উদ্ধারের কাজটা দেখছিলেন সেনাবাহিনী, তাকে আমাদের ডিএসসি সদস্য এবং আমাদের কিছু শিক্ষক। তো সিসি ফুটেজ নিয়ে ওই সময় নাড়াচাড়া করার আমাদের কোনো অবকাশ ছিল না, কোনো সুযোগ ছিল না। আর ওই মুহূর্তে সিসিটিভি সাহায্যকে উন্নতি করবো এরকম কিছু কোনো পেন্ডিং ছিল না, তাই ওটা আমাদের প্রায়োরিটি ছিল না। এখন কিন্তু অনেক সিসিটিভি ফুটেজ আমরা পাচ্ছি, আপনারা যদি আসেন আমাদের অফিসে আসেন, সিসিটিভি ফুটেজ যেগুলো আমাদের ফুটেজে আছে সেগুলো আছে। আমি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি সিসিটিভি ফুটেজ, এটা আপনারা হয়তো আমাদের সেই মুহূর্তে প্রথম ওই দিন তো নাই, পরের দিন আমাদের ওই খবরটাতে 738 জন ছাত্র আটকা দেওয়া হবে। আমাদের প্রথম কাজ ছিল এই 738 জন অভিভাবকের সাথে যোগাযোগ, সেই কাজটা আমরা ওই সন্ধ্যায় ওই রাতে এর মধ্যে আমাদের মানে যারা যোগাযোগ করবে আমরা ফোন থেকে করি, ক্লাস থেকে মারা গেছে, আহত হয়েছে, পড়ে আছে, আমরা কাগজ তুলে পাচ্ছি, ওই খবরের কোনো কাগজই আমাদের কাছে ছিল না, কম্পিউটার ওই খবর। তারপরে আমাদের যে মেইন অফিস সেখান থেকে আমাদের করে করে অন্য শিক্ষক দিয়ে যোগাযোগ করে করে আমরা এই কাজটাতেই ব্যস্ত ছিলাম। আর হাসপাতালে আনা নেওয়ার কাজটা আমরা আসলে শিক্ষকরা দেখছিলাম, এটা দেখার জন্য আমাদের তখন প্রচুর এজেন্সি আমাদের ছিল। আমাদের সেনাবাহিনী তো দায়ীহার একটু নাগাড়োয়া ছিল, ফায়ার ব্রিগেড তাদের উদ্ধারের কাজটা করতে, আপনারা জানেন উদ্ধারের কাজটা দিনে করে, ঠিক আছে। এই কারণে সিসিটিভি ব্যাপারটা ওই মুহূর্তে আমাদের কিন্তু প্রায়োরিটি ছিল, কারণ ওটা আমরা কী করি সিসিটিভিটা দেখে ওটা কোন কাজটা আমার ওই মুহূর্তে কাজে আসবে তেমন কোনো কাজ আমার ছিল। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? সাধারণত না, ওই ভবনে আমাদের টোটাল ছাত্র আছে 738 জন, ওই দিন ছিল 80% মতো ধরে 590 জনের মধ্যে।
আরেকটু না, বলুন শুনি না, বলুন। ভবন বলতে কিন্তু স্যার উনি পুরো মাইলস্টোন আমি পুরো মানববন্ধন বলছি না। আমি পুরো মাঠে মাঠে বলছি। আমি ওই ভবনে দুর্ঘটনার ভবন আমরা 80 কমিশন আমাদের গড়ে 80% 83% 81% উপস্থিত থাকে। সেটাও এখন একটু স্পেসিফিক আছে ওই আরেকটি বিষয় সেটা হচ্ছে এর আগেও এই প্রশ্নটি এসেছিল, প্রশ্নটি আমরা পাইনি। সেটি হলো যে ওই ভবন নির্মাণ নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক হচ্ছে। ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে রাজুকের কোনো অনুমোদন ছিল না। এবং একইভাবে বলা হচ্ছে যেটা একবার আসছে নন টাইম জোনে মধ্যে পড়ছে, আর হচ্ছে টাইম জোনের মধ্যে পড়ছে। যেটাই হোক, তথ্যটি স্পষ্ট নয় কিনা আমরা সুনির্দিষ্ট করে আপনাদের কাছে বলতে পারছি না। সেক্ষেত্রে আপনারা এই ভবনটি নির্মাণের আগে বিমান বাহিনীর কাছ থেকে কি ধরনের অনুমতি নিয়েছেন এবং রাজুকের কাছ থেকে কোনো অনুমোদন নেননি, এই কথাটি সঠিক কিনা? আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা যখন কাজ করতে গিয়েছি তখন দেখেছি খুব অল্প সময় রাজধানী বারবার ওখান থেকে বিমান আসা যাওয়া করছে, সারাদিন করে সারাদিন করে। কিন্তু এটি শিক্ষা পরিবেশের জন্য সঠিক কিনা, যেখানে একেবারে ছোট বাচ্চারাও পড়াশোনা করছে, এই বিষয়টি আপনারা বিবেচনা দিয়েছেন কিনা যখন ভবন নির্মাণ করেন? আপনি অনেকগুলো বিষয় নিয়েছেন, আপনার শেষ থেকে আমি শুরু করি। আপনি শেষ থেকে শুরু করার আগে আমি একটু আপনাদের এত বড় ক্যাম্পাসে মাত্র একটা এক্সিট গেট, একটা একদিন আমাদের 3টে একদিন কোথায়? আপনারা দেখেন এই যে আপনাদের হাজারের ভবনে একটা গ্রিল, ওই ভবনে হ্যাঁ ওই ভবনে চারপাশে গ্রিল দিয়ে আছে। জি। এই ছোট বাচ্চারা এখানে ক্লাস করে, ছোট বাচ্চারা ক্লাস করে ভবনিত করে দিয়ে দেওয়া ম্যাডাম আমরা একটু এটা বারান্দা। মাস্টারটাকে সার্ভ করে দেই, তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাব প্লিজ। আপনি ওনার কোশ্চেন আচ্ছা। আনসার করেন। আপনারা উত্তরাকে যারা চিনেন তারা জানেন মাইলস্টোন ছাড়া কমপক্ষে 30টা শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ইংলিশ মিডিয়াম সহ এখানে আছে এই একটুখানি জায়গার মধ্যে। কাজেই ওখানে মাইলস্টোন স্কুলটা আলাদা বিবেচনায় কোনোভাবে প্রতিষ্ঠিত হয়নি। রাজক যদি প্রশ্ন করেন বা আপনাকে কোন ইঞ্জিনিয়ারিং রয়েছে আমি জানি না। আচ্ছা, সমস্ত ওইটার ভিতরে যত রকমের শুধুমাত্র কিনছেন করতে তার রাজুকের অনুমোদন জানে না। আর সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়। বেবি চকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। যদি আপনি আমার বেশি করে যাওয়া যাবে না, মেট্রো রেলের যে ভবন আছে আমাদের দ্বিগুণ, তাতে হাইট যদি সমস্যা হয় তাহলে প্রথম হাইটের সমস্যাটা ওইখানে হওয়ার কথা। এবং আমাদের পূর্ব পাশে যদি দেখেন পশ্চিম পাশে ওই বুঝলি না, ঠিক আছে, উত্তর পাশেও তেমন নাই, একটু দূরে আছে। এই পুরো এলাকাটাতেই আমাদের যে আরো উঁচু ভবন। না না, কেন আমি বলতেছি যে কেন, কারণ এই প্রশ্নটা তো আসে না, যেহেতু এখানে এইভাবে এই জায়গাটা গড়ে উঠেছে। এই পুরো এলাকাটাই হাইলাইট বিল্ডিং দিয়ে ঢাকা, একদম আরো প্রায়। আর প্যাসেজের কথা এরিয়া ফ্লাইং জোনের কথা বলেছেন, এটা আমাদের সারা এক্সপার্ট আছেন বলবেন। আমাদের নো ফ্লাইং জোন বলে কিছু নাই। নো ফ্লাইং জোন বলে, নো ফ্লাইং জোন এটা অন্য টার্ম, ওটা এটার সাথে এটা যায় না। এটা যে আমাদের স্যার বিমান বাহিনীর সারা বোঝায় বলবে নো ফ্লাইং জোনের সাথে আমরা অনুমোদন সমস্ত অনুমোদন নিয়ে আমরা নির্মাণ করেছি এবং এখনো নির্মাণ কাজ চলছে। যাক, এই বিষয়টা কিন্তু এই ব্যাপারে যদি কোনো কিছু যদি দায়ী কেউ হয় সেটা হবে রাজক, কেন তার জায়গাতে বিনা অনুমোদনে। ঠিক আছে ঠিক আছে, আমরা একটু নেক্সট কোশ্চেনে যাই। আমি একটা প্রশ্ন আছে, তার সামনে মনে যাই ওই ভবনটা গ্রিল দিয়ে আটকানো ছিল, নিচতলা। আমরা যদি কি সরকারি টাইমে নিচতলা খোলা হয় কোথাও গ্রিল দিয়ে আটকানো থাকে, আপনারা যে গ্রিল দিয়েছিলেন এটা তার সুপারিশে বা ইঞ্জিনিয়ার মানে ভবনের আর্কিটেক্টের সুপারিশে না নিজেরাই দিয়েছি? আপনার প্রথম অংশটা একটু শুধরাই দিই আমি। যেখানে দেখি নিচতলা হয় মানে এক স্টেপ দিয়ে ওঠা যায়, সেখানে গ্রিল থাকে না। আমাদেরকে আপনি খেয়াল করে নেবেন প্রায় দোতলা হয়তো হাইট প্রথম ফ্লোরটাই, কারণ এটার অন্য কারণ আছে। আপনি যাকে নির্মাণ করা হয়েছিল নিচে থেকে পরে বাবর দিয়ে ভরা করার কারণে নিচে তলাটা মাটির নিচে পড়ে গেছে, একতলা হয়ে গেছে। মানে এই হচ্ছে কিন্তু এক মানুষ সমান উঁচু। এখন আমার ক্লাস 3 থেকে 5 পর্যন্ত, 6 থেকে 8 পর্যন্ত বাচ্চারা এখানে দৌড়দৌড়ি করে। আমি এই রিস্ক নিতে পারি না যে এখানে কোনো একটা ব্যারিকেড নেই। এখানে ব্যারিকেড দেওয়া আছে, দুই পাশে দুটো গেটও আছে, মানে ওই মেন গেট ছাড়াও যিনি বলছেন একটা এক্সিট, আপনারা আবার গিয়ে দেখতে পারেন দুই পাশেই দুটো এক্সিট আছে। বন্ধ ছিল, ডেফিনেটলি বন্ধ ছিল, কারণ আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে কন্ট্রোল করতে হয়। পাশে একটা ক্যান্টিন আছে, ফোন করে বের ক্যান্টিনে চলে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের কি মনিটর করতে। এখন দুর্ঘটনা ঘটে গেছে বলে আমরা এই কথা বলতেছি, কিন্তু তখন আমাদেরকে এই সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে। আমার ছোট বাচ্চাটা খোঁজ নেই, হুট করে এক ক্লাসে একদম প্রায় হচ্ছে, অভিভাবক তার বাচ্চা পাচ্ছে না,
এখন অভিভাবক আমাদের ধরে আমার বাচ্চা আপনার বাচ্চা আমি আসবো দেরিতে, আপনার বাচ্চা আমি রুম থেকে নিয়ে নেবো, তারা নেয়। এটা প্রতিদিনই ঘটে। ছুটির পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা পরেও কোনো অভিভাবক আছে, বাচ্চা মধ্যে থাকে। ঠিক আছে, তো এক্সিট আমাদের 3টা ছিল ভাই, নিচের তলার 3টা এক্সিট ছিল, 2 পাশে 2টো এবং মেইনটা, যেটা দিয়ে সবসময় আমরা ব্যবহার আটটা ছিল এবং ভেঙে বের করা হয়েছে, এটা তো ঠিক। তারা আমার আছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন সেটা হলো যে গুজবটা ছড়িয়ে গেছে গণমাধ্যমে যে স্কুল ছুটি হয়েছিল কি হয়নি, এটি কোনো সিসিটিভি ফুটেজ আমরা পাবো কিনা, অর্থাৎ ছুটি হয়ে বাচ্চাদের বের হয়ে চলে যাচ্ছে, এটি কোনো সিসিটিভি ফুটেজ আপনাদের কাছে আছে? আমি বাচ্চাদের চলে যাচ্ছে মানে ছুটি হয়ে না, প্রশ্নটা আপনি এই প্রশ্নটা আমি কেন কমেন্ট বুঝি না। আমাদের রুটিন দেখেন না, আমাদের রুটিন হচ্ছে একটা ছুটি, প্রতিদিনের ছুটি। এটা ওই দিন হঠাৎ করে ছুটি মানে আমাদের একটাই ছুটি, সমস্ত স্কুল আমাদের একটাই ছুটি। ঠিক আছে, সেটা একটা সেখানে সেটাতে দেখা যাবে, কিন্তু ছুটির সময় নিয়ে কোনো দ্বিধার কোনো কারণ নেই, এটা একটা সময় ছুটি হবে। পেছন থেকে যদি কোনো প্রশ্ন থাকে বা জি বলেন। ঢাকায় আসলে যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধার কারণে কিন্তু এখানে এই প্রশিক্ষণ ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু এই যে দুর্ঘটনা ঘটেছে এত জনবহুল একটি শহরের ভিতরে, তাহলে কি আমরা সেই আতঙ্ক নিয়ে কি বসবাস করবো এখন, যে আরেকটা ঘটনা ঘটবে কিন্তু ঢাকায় সুযোগ সুবিধা আছে বিধায় এখানে সুযোগ সুবিধা না চলবে, এই বিষয়টি জানা যাবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আমার উত্তরকে গুরুত্ব করছেন। আমি বলেছি যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য, ঢাকার রাজধানীর আকাশ প্রতিরক্ষা সুনিশ্চিত করার জন্য, স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল নেসেসিটির জন্যই রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক, এই কথাটা আমি বলেছি। এবং বিমান ঘাঁটি যেখানেই থাকুক না কেন সেখানে সুপরিসর রানওয়ে, মেনটেন্যান্স, লজিস্টিক্স, ফুয়েল স্টোরেজ, এয়ার ট্রাফিক কন্ট্রোলিং ফ্যাসিলিটিসগুলো থাকতে হয়। এটা তেজগাঁও হোক বা প্রভৃতির হোক, বাট অপারেশনাল এবং স্ট্র্যাটেজিক নেসেসিটির জন্য যে কোনো পৃথিবীর যে কোনো দেশের রাজধানীতে বিমান ঘাঁটি অত্যাবশ্যক, সেটাই আমি আপনাদের বলেছি। ধন্যবাদ। আচ্ছা, আমি এগিয়ে পারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আপনার স্কুলের একজন শিক্ষার্থী বলেছেন যে এর আগের গভর্নে এই প্রতিষ্ঠানটা এখানে না করার জন্য বিভিন্ন নির্দেশ দিয়েছিল বা না হয়, আপনারা টিচাররা যারা আছেন, বন্ধু যারা আছেন, তারা শিক্ষার্থীদের উস্কে দিয়েছেন যে এটা প্রবেশ করার জন্য, এটা কতটুকু সত্যি? এটা আদৌ সত্য না, এটা আদৌ সত্য না। এই বক্তব্যটা দায়িত্ব আমি নেব না, কারণ এই সামাজিক মাধ্যম অনেক রকমের বক্তব্য নির্দেশক বানিয়ে এটা নিয়ে সেটা নিয়ে তাদের বাস্তবতার কোনো সম্পর্কই নেই। ঠিক আছে, আপনি বরং আপনি তাকে বলেন যে আপনার এই বক্তব্যের পক্ষে কিন্তু প্রমাণ আপনার কাছে আছে। তারা এখনকার শিক্ষার্থী, তারা প্রাক্তন শিক্ষার্থী। এই ইন্টারভিউটা আমি দেখেছি, একটা ছাত্রী তো, সে আমাদের প্রাক্তন ছাত্রী, সে তার মতো করে কেন বলেছে আমি জানি। এখানে যে স্টুডেন্টটা ছিল সেটা হচ্ছে মেট্রোরেল, তাদের একটা নির্দিষ্ট সীমার ভিতরে অন্য কোনো প্রতিষ্ঠান করতে দেয় না, সেটা মেনেই এই এখন একটা প্রথমে যে টিনশেডটা দেখেন, এটা টিনশেড এই জন্যই করা হয়েছে যে ডিসপিউটটা তখন মিটেছিল না, তখন টিনশেড করে রেখেছিল, এখন এগুলো সবই সলভ হয়ে গেছে। এখন এখানে বড় বড় বিল্ডিং হবে, যদি বড় বিল্ডিং এর উপরে আবার রেস্ট্রিকশন না হয়। Thank you very much, sir. That was the last question. Thank you. Sir, thank you, sir. আমরা মাইলস্টোনের শুধু দিয়াবাড়ি ক্যাম্পাস ছাড়া সমস্ত ক্যাম্পাসেরই গতকাল রোববার থেকে কার্যক্রম শুরু হয়েছে। আমরা দিয়াবাড়িতে কার্যক্রম শুরু করিনি এবং কবে এক্স্যাক্টলি কবে করবো আমরা ঠিক করি। আর করবো আমাদের যে ভবনটা গঠিত হতো ওই ভবনটার ব্যাপারে আমাদের হয়তো আরো আমাদের এদেরকে এক জায়গায় প্রতিস্থাপন করতে হবে। এছাড়া বাকি অংশ হয়তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করে যাবো, তারিখটা আমরা এখন ঠিক করি না। আহত এবং নিহতের সংখ্যা নিয়ে জানতে চান?
ওকে, ডাক্তার মারুফুল ইসলাম, আপনি একটু বলেন টোটাল আহত নিহতের সংখ্যাটা একটু দিয়ে দেন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, ধন্যবাদ আপনাদের। আপনারা কষ্ট করে অনেকক্ষণ ধরে রয়েছেন, এই জন্য ধন্যবাদ। এবং আমি ডক্টর মারুফুল ইসলাম, আমি সহযোগী অধ্যাপক ও যুগ্ম পরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা দীর্ঘ সময় ধরে কোশ্চেন নিচ্ছেন এবং আমাদের অ্যান্সার করছেন। সর্বশেষ যে আপডেটটা, আমাদের গতকাল পর্যন্ত পেশেন্ট ছিল 35 জন। কালকে রাতে একজন এক্সপায়ার করেছে, তো রাতে একজন এক্সপায়ার করার পর 34 জন থেকে এখন টোটাল অ্যাডমিশন রয়েছে আমাদের 33 জন পেশেন্ট এই মুহূর্তে আমরা রয়েছে। আজকে সকাল থেকে পর্যন্ত আর আল্লাহর প্রতি কোনো পেশেন্ট কোনো বাচ্চা মারা যায়নি, তবে আইসিইউতে রয়েছে 3 জন। আর আমরা জানেন যে বার্নের পেশেন্ট কিন্তু শেষ আমরা ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত গ্যারান্টি দিতে পারি না, সাধারণত দিই না। তারপরে আমাদের যেটা আমরা মোটামুটি নিশ্চিত আমরা আশাবাদী যে 19 জন পেশেন্ট একদম ভালো আছে, সেফ, তারা আমরা পর্যায়ক্রমে ছেড়ে দিতে পারবো। আমরা গতকাল 2 জন পেশেন্টকে ছেড়ে দিয়েছি, তার আগের দিন 2 জন পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়েছে। 4 জনই হলো, 2 জন অ্যাডাল্ট, 2 জন আমাদের শিশু। এই 4 জনকে আমরা এই পর্যন্ত ছাড়তে পেরেছি এবং ধারাবাহিকভাবে যে 19 জন কেবিনে রয়েছে এদেরকে আমরা ছেড়ে দিতে পারবো। এই মুহূর্তে আইসিইউ ভেরি ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে 3 জন। আর এমনিতেও আপনার সিভিয়ারলি রয়েছে আর 9 জন, যেটা এইচডিইউ বলি আমরা, আইসিইউ মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। এরপর হলো হাই ডিপেন্ডেন্সি ইউনিট, ওই হাই ডিপেন্ডেন্সি ইউনিটে রয়েছে আরও 9 জন, মানে এরা কিন্তু মোটামুটি ক্রিটিক্যাল। আর এই তো আমরা বললাম 4 জন, আর টোটাল আমরা অ্যাটেন্ড করেছিলাম 56 জন পেশেন্ট। একটু আমি বলি, এটা কিন্তু বার্ন ইনস্টিটিউটের স্টেটটা পেয়েছেন আপনি। টোটাল এডমিটেড পেশেন্ট সিএমএইচে আছে 11 জন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে আছে 1 জন। এই সব মিলিয়ে টোটাল এডমিটেড আছে এই মুহূর্তে 45 পেশেন্টস। সব মিলিয়ে 45 পেশেন্টস এই মুহূর্তে এডমিটেড আছে। বার্ন ইনস্টিটিউট 33, সিএমএইচ ঢাকা 11, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ 1, দিস 45। আসলে জটিল পেশেন্টরা আমাদের এখানেই আছে, ন্যাশনাল বার্ন প্লাস্টিক সার্জারি। Exactly, critical all patients are in the National Burn Institute. আর সরি, আপনি কোশ্চেনটা আমি শুনতে পেলাম। হ্যাঁ, আমরা এইচডিইউ থেকে ডাউন করেছি, তো করেই এখন এইচডিইউতে সর্বশেষ 9 জন, আর বেশি ছিল, এইচডিইউতে আরও বেশি ছিল। আর পেশেন্ট আপনারা জানেন ট্রিটমেন্টটা সমন্বিতভাবে হচ্ছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল এবং চীনের উহান ইউনিভার্সিটি এবং দিল্লির আপনার উইলিংটন হসপিটাল, এইখান থেকে ডক্টর এসছে। এটা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী স্যার ডক্টর শাহিদ আহমেদ স্যার, তারা সবসময় কিন্তু আমাদেরকে মনিটর করছেন এবং তারা আমাদের অবস্থান করছেন। এবং এই চিকিৎসাটা মানে যদি বলেন বিশ্বমানের যে চিকিৎসা, সেটা কিন্তু আল্লাহর মধ্যে হচ্ছে, মানে পেশেন্টরা এটা পাচ্ছে। মানে যারা টপ লেভেলের যে ওই সব দেশের যেসব প্লাস্টিক সার্জন এবং সবচেয়ে বেশি হলো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের যে নার্স, এই নার্সিং ফ্যাসিলিটিস এটা অনেক আমরা এটার ব্যাপারে অনেক ভালো সেবাটা পাচ্ছি। তো এইভাবে ট্রিটমেন্টগুলো আসলে চলছে। ওকে, একটু যদি আপনাদেরকে আবারও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনেক মূল্যবান সময় নষ্ট করে আপনারা এসেছেন। আমি আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান প্রত্যক্ষভাবে প্রত্যেকটা বিষয়ের খোঁজখবর রাখছেন এবং এই যে উদ্ধার তৎপরতার জন্য যে সমন্বয় সেল, সেটার প্রধান হিসাবে আমি কাজ করছি এবং প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা স্যার কাউন্ট করছেন। এবং আমরা এটুকু বলতে পারি যে বিমান বাহিনীর প্রত্যেকটা সদস্য প্রতিটা ঘাটে আমরা নিহতদের পরিবারের পাশে যাচ্ছি, আহতদের পরিবারের পাশে যাচ্ছি এবং এটা কন্টিনিউ করব আমরা যতদিন প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাদেরকে।